হ্যালো ফ্রেন্ডস, আই ওয়েলকাম ইউ অল টু মাই চ্যানেল। আমি তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল সিভিল ইঞ্জিনিয়ারিং ইন বেঙ্গলিতে। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। দেখো, রিসেন্টলি তোমরা জানো যে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়েছে। তো মাধ্যমিকে যে ছেলেটি প্রথম হয়েছে তার নাম চন্দ্রচূড় সেন মোস্ট প্রবাবলি। তো ওর কথাগুলো আমি দেখছিলাম, মানে ও যে বলছিল বা বক্তৃতা দিচ্ছিল বা ও যে মিডিয়ার সামনে ওর ইন্টারভিউ বা ওর যে সাকসেস স্টোরিটা শেয়ার করছিল সেটা আমি দেখছিলাম। একদম মানে হতভম্ব হয়ে যাওয়ার মতো। কিন্তু খুবই সুন্দর, খুব ভদ্র, সভ্য, খুবই ভালো ভাষায় কথা বলছে। এবং একটা কথা ও কোট করেছে যেটা আমিও সবসময় বলি এবং সব টপাররাই বলবে তোমাকে, যে তোমার একটা জানার ইচ্ছা থাকা উচিত যে কোনো জিনিসের। যদি এই ইচ্ছাটা থেকে থাকে তাহলে তুমি ভাববে যে তুমি রাইট ট্র্যাকে আছো, তুমি কিছু না কিছু নিশ্চয়ই পাবে। এখন চাকরির বাজার খুব খারাপ, আমি এগ্রি করছি। একটা জায়গার পিছনে পড়ে থাকবে না, তোমাকে মাল্টিপল অপশানস এখন রাখতে হবে। যেমন দেখো, তোমাকে একটা কথা বলি, যুগ যেভাবে চেঞ্জ হয় তোমাকে কিন্তু সেভাবে চেঞ্জ হতে হবে। তো এখন যুগ এটা ডিমান্ড করছে যে খালি একটার উপর ভরসা রেখে চলবে না, যে পিএসসি এই কবে বেরোলো তো 100টা সিট বেরোবে, তার মধ্যে কাস্ট থাকবে, ওবিসি এ, ওবিসি বি, এসসি এসটি, জেনারেল, এরকম থাকবে। তুমি কোন ক্যাটাগরির মধ্যে পড়ছো সেটা আরও ন্যারো হয়ে যাবে। তো এগুলো কিন্তু খুবই আনসার্টেন ব্যাপার। তো আমার মনে হয় যে তোমরা সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ো এবং সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের সমস্ত পরীক্ষা দাও। এখনকার দিনে কিন্তু ওইভাবে একটার উপর বেস করে থাকলে চলবে না। তুমি সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের নলেজ গেন করো, নলেজ গেন করার পরে তুমি শর্ট নোটস বানিয়ে নাও এবং সেটা রিভাইজ করতে থাকো। তাতে তুমি একটা প্রাইভেট কোম্পানিতে জব করলেও ডাজেন্ট ম্যাটার। 1 ইয়ার অর 2 ইয়ার অফ ইউর লাইফ তুমি যদি ভালো করে প্রিপারেশন নাও, সিভিল ইঞ্জিনিয়ারিং ইজ এনাফ। তুমি প্রিপারেশান নিয়ে নাও, প্রিপারেশান নিয়ে নেওয়ার পরে তুমি সেটাকে রিভাইজ করতে থাকো এবং সেই রিভিশনের জন্য তোমার বেশি সময় লাগবে না, ঠিক আছে? আর তোমার জানার ইচ্ছাটা খালি থাকতে হবে। প্রত্যেক দিন নতুন নতুন জিনিস আমরাও শিখতে পারি। তোমার যদি জানার ইচ্ছা থাকে তাহলে তুমি মনে রাখবে একটু সময় এখন বেশি লাগবে। আগেকার দিনে চাকরিটা গড় যদি আমি অ্যাভারেজে ধরে থাকি, 22 বছর বয়সে সবার চাকরি হয়ে যেত। আমার বাবারই 21 বছর বয়সে চাকরি হয়েছে। তো অনেকেরই হতো, তখন চাকরি অনেক বেশি ছিল, লোক সংখ্যা কম ছিল। এখন সেটা এসে দাঁড়িয়েছে 28। তো বয়স বেশি হয়ে যাচ্ছে, সেই জন্য হয়তো আর জীবনে কিছু সাফল্য অর্জন করতে পারবো না, এরকম চিন্তাভাবনা না করে জানার ইচ্ছাটাকে তুমি বজায় রাখো। একটা ওয়েল ডাইরেক্টেড প্ল্যান অনুযায়ী পড়াশোনা করো এবং খবর রাখবে সবসময় যে কোন মানে চাকরির বেরোলো, এটা দিয়ে দেখি। সমস্ত পরীক্ষা দেওয়া উচিত। আমি সৌরদীপ মজুমদারের ইন্টারভিউ তোমাদের সাথে শেয়ার করেছি, ছেলেটা খুব ভালো ছেলে, দেখবে। অল টাইপস অফ এক্সাম ও দিয়েছিল। তাতে তুমি যাও না যাও, তুমি পেলে যাবে কি না যাবে সেটা পরের ব্যাপার, তুমি পরীক্ষাটা দাও। অনেকে পরীক্ষা দিতেই ভয় পায়, এক্সাম দিতে প্রিপারেশন হয়নি, কি পরীক্ষা দেবো? প্রিপারেশন হয়নি কেন? যদি সেরকম সিচুয়েশন হয়, টেক 1 ইয়ার গ্যাপ অ্যান্ড টেক প্রিপারেশন 2024 to 2025 প্রিপারেশান নাও। প্রিপারেশান নিয়ে তারপরে মাঠে নামো। 2025-এ যখন তোমার প্রিপারেশান নাও কমপ্লিট হয়ে গেল, তারপরে যত পরীক্ষা আছে সব দাও, ঠিক আছে? তো এই হিসাবে কিন্তু তোমাকে করতে হবে এবং ওই জানার ক্ষুধা বা ইচ্ছাটা তোমার থাকতে হবে, ঠিক আছে? যদি থাকে তুমি দেখবে যে কোনো পরীক্ষায় কিন্তু তুমি সফল হবে। আচ্ছা, এবার আমি বেশি সময় নষ্ট না করে নেক্সট ক্লাসটাতে চলে আসি। আমরা আজকে হাইওয়ে ম্যাটেরিয়ালের যে নেক্সট ক্লাসটা আছে সেটা পড়বো এবং সেটা হচ্ছে বিটুমেন। বিটুমেন তোমরা বুঝতেই পারছো, অ্যাডহেসিভ। যেমন কংক্রিটে সিমেন্ট যে কাজটা করতো, এখানে মানে রোড স্পেশালি ফ্লেক্সিবল পেভমেন্টের ক্ষেত্রে যেটা আমরা বিটুমেন দিয়ে সেই কাজটা করাই, ঠিক আছে? তাহলে বিটুমেনটা কী জিনিস? হোয়াট ইজ বিটুমেন? বিটুমেন তুমি বলবে যে বিটুমেন স্যার একটা অ্যাডহেসিভ ম্যাটেরিয়াল which acts as a binding agent in highway flexible pavement and can be prepared কোথা থেকে? from fractional distillation of fractional distillation of crude oil, CRUD, crude oil অথবা পেট্রোলিয়াম। দেখো, অনেক বড় বড় কথা বললাম। এই জিনিসগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞাসাও করে। তুমি যখনই এই জিনিসগুলো বলবে বা একটা কোশ্চেন আছে, আমি তোমাকে বলছি যে বিটুমেন এবং তারের মধ্যে ডিফারেন্স কি, আমি পড়াবো, ডোন্ট ওয়ারি। এখন সেই সময়টা আসেনি।
বাট এরকম কোশ্চেন করে, যখনই তুমি বিটুমেন এবং টারের মধ্যে ডিফারেন্স দেখবে তখন দেখবে একটা প্রোডাকশানে ডিফারেন্স হয়, যে বিটুমেন হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন অফ ক্রুড অয়েল দিয়ে হয়, এবং যেটা তোমার টার সেটা হচ্ছে ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন অফ উড বা কোল, এটা দিয়ে হয়। ঠিক আছে, তো যখনই তুমি এই কথাগুলো বলবে যে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন, ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন, তখন কিন্তু তোমাকে ওটাও জিজ্ঞেস করবে যে আরে ভাই এটা কী জিনিস। তো এই জিনিসগুলো তুমি জানবে। সবার প্রথমে দেখো ক্রুড অয়েল বা পেট্রোলিয়াম মানে কি, কিছুই না, ওই কালো কাঁচা তেলটা যেটা মাটির নিচে পাওয়া যায়, যেটা হচ্ছে ফসিলসের জন্য তৈরি হয়েছে, মানে বহুদিন ধরে মরা উদ্ভিদ প্রাণী এসব চাপা পড়ে পড়ে থেকে মেটামরফিজম হয়ে 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 যে তেলটা তৈরি হয়েছে সেটা হচ্ছে ক্রুড অয়েল। সেটা বিভিন্ন জায়গায় পাওয়া যায়, আমাদের ইন্ডিয়াতে কিন্তু খুব বেশি জায়গায় পাওয়া যায় না। হ্যাঁ, আসামের কিছু কিছু জায়গায় পাওয়া যায়, বাকি কোথাও পাওয়া যায় না। এমনি বাকি এগুলো সব সৌদি আরবিয়া ওইসব জায়গায় প্রচুর ভরা আছে, সেই জন্য কাঁচা তেল যেটাকে বলে বা ক্রুড অয়েল, সেটা কিন্তু আমরা বাইরে থেকে ইম্পোর্ট করি। ঠিক আছে, তো এই হচ্ছে ঘটনা। তা ক্রুড অয়েলটা কি তুমি জানলে। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন মানে কি তোমাকে জানতে হবে। ডিস্টিলেশন মানে পাতন। ডিস্টিলেশন মানেই হচ্ছে ডিফারেন্ট জিনিসগুলোকে আলাদা করা। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন কেন নাম দেওয়া হয়েছে, কারণ কি বিভিন্ন টেম্পারেচারে জিনিসগুলো আলাদা হয়, সেই জন্য ওকে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বলা হয়েছে। কীরকম দেখো, এই ধরো একটা ক্রুড অয়েল আছে, তুমি নিয়ে আসলে বাইরে থেকে, সে যেখান থেকে আমেরিকা হোক, আরবের কান্ট্রি হোক, রাশিয়া থেকে এখন প্রচুর ক্রুড অয়েল আসছে, তো রাশিয়াও হতে পারে। হ্যাঁ, তোমরা হয়তো রিসেন্টলি খবর নিয়েছো যে রাশিয়া কম দামে কাঁচা তেল বিক্রি করছে, সেই জন্য কিন্তু ইন্ডিয়ান গভর্নমেন্ট অনেক স্যাংশনস রাশিয়াতে থাকা সত্ত্বেও রাশিয়া থেকে ক্রুড অয়েল নিয়ে এসছে, কারণ কি তাতে আমাদের ইকোনমি বুস্ট হচ্ছে। ঠিক আছে, তো সেই ক্রুড অয়েল আমরা ধরো নিলাম, সেই ক্রুড অয়েলকে এবার আমাদের পাতন করতে হবে বা ডিস্টিলেশন করতে হবে। কীরকমভাবে করব, ক্রুড অয়েলের যে মধ্যে প্রচুর পরিমাণ জিনিস থাকে, যেমন পেট্রোল থাকে, ডিজেল থাকে, কেরোসিন থাকে, আরও অনেক কিছু থাকে। তো এই ক্রুড অয়েলকে বিভিন্ন টেম্পারেচারে যখন আমি হিট করব, তখন এক একটা টেম্পারেচারে এক একটা ম্যাটেরিয়াল আলাদা হয়ে যায়। কেন? ভেপারাইজ হয়ে যায়। যেমন সে ফর এক্সাম্পল এরকম একটা আমি বাক্স নিলাম, ভেতরে অনেক কিছু আছে, আমি বলবো না, আমি খালি দুটো তোমাকে বলছি। সবার উপরে মোটামুটি 25 ডিগ্রি সেলসিয়াসে এলপিজি, যেটা আমরা বাড়িতে ইউজ করি, লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস, এটা বের হয়ে আসে জেনারেলি 25। এবার আরও অনেক আছে, মনে রাখতে পারো, মানে 80 আছে, 100 থেকে 120, 150 থেকে 200, এরকম প্রচুর আছে। লাস্ট এই নিচে একটা বলেছে বিটুমেন, যেটা আমরা পড়বো, সেটা হচ্ছে গ্রেটার দেন 350 ডিগ্রি সেলসিয়াসে বিটুমেন আলাদা হয়ে যায়। বুঝতে পারলে, এই যে ক্রুড অয়েল বা কাঁচা তেলটা যে আছে তার মধ্যে অনেক ম্যাটেরিয়াল থাকে, পেট্রোল, ডিজেল, কেরোসিন, রান্নার গ্যাস, বিটুমেন, সমস্ত কিছু থাকে। এবার ডিফারেন্ট টেম্পারেচারে ওরা ডিফারেন্টভাবে ভ্যাপোরাইজ হয়। ভ্যাপোরাইজ মানে বাষ্পীভূত হয়ে যাওয়া। তো এই টেকনিকটাকে বলা হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। এটা কিন্তু ইন প্রেজেন্স অফ এয়ার করা হয়। ডিস্ট্রাকটিভ ডিস্টিলেশন যখন পড়াবো তখন বলবো ওটা ইন অ্যাবসেন্স অফ এয়ার করা হয়। ঠিক আছে, তো এই হচ্ছে ফ্র্যাকশনাল ডিস্টিলেশন। মানে কি বলবে যদি ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বলে স্যার দেখুন, ক্রুড অয়েলকে বিভিন্ন টেম্পারেচারে উত্তপ্ত করলে এক একটা টেম্পারেচারে এক একটা ম্যাটেরিয়াল ভ্যাপোরাইজ হয়ে যায়। এই যে প্রসেসটা, এটাকে বাংলায় পাতন বলে, এই প্রসেসটাকে আমরা বলছি হচ্ছে ডিস্টিলেশন। ফ্র্যাকশনাল ডিস্টিলেশন বলছি কারণ কি বিভিন্ন ফ্র্যাকশনে যে জিনিসগুলো আলাদা আলাদা হয়ে যাচ্ছে। একটা জিনিস নোট করার মতো যে এই ডিস্টিলেশনটা কিন্তু ইন প্রেজেন্স অফ এয়ার হয়ে থাকে। চলো, তাহলে তুমি বিটুমেন কি বুঝে গেলে। এবার দেখো, বিটুমেনে যেটা মেইন জিনিস সেটা হচ্ছে বিটুমেনের কিছু কিছু প্রপার্টি আছে। সে বিটুমেনের ফিজিক্যাল প্রপার্টি হোক বা বিটুমেন কি টাইপের বিটুমেন হতে হবে, যেই টাইপ অফ বিটুমেন আমরা ইউজ করব, সেই প্রপার্টিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমার জানা দরকার। তাহলে প্রপার্টিজ অফ বিটুমেন সম্বন্ধে জানো, ফিজিক্যাল প্রপার্টি স্পেশালি, মোস্টলি ফিজিক্যাল প্রপার্টি। দেখো, প্রথমে তুমি আমাকে বলো যে এই বিটুমেনটা আমরা কী হিসাবে ইউজ করছি। বিটুমেনটা আমরা বাইন্ডার হিসেবে ইউজ করছি, কার্স বাইন্ডার হিসেবে ইউজ করছি, এগ্রিগেটের বাইন্ডার। কারণ কি আমি তোমাদের বলেছিলাম কত পার্সেন্টেজ এগ্রিগেট থাকে, 95% এগ্রিগেটই থাকে, এবং বাকিটা বিটুমেন থাকে বা আরও অন্যান্য ম্যাটেরিয়াল থাকে। এই তোমার ইয়ের ক্ষেত্রে, তোমার হচ্ছে বিটুমিনাস কংক্রিটের ক্ষেত্রে, যেটা কংক্রিট বা সিমেন্ট কংক্রিট, সেটা ক্ষেত্রে 75% থাকে এগ্রিগেট। বাট এক্ষেত্রে এগ্রিগেটই মেইন, মানে মোটামুটি ধরে রাখো 95% এগ্রিগেটই থাকে। তাহলে এগ্রিগেটকে বাইন্ড করতে হবে, দুটো এগ্রিগেট যেন ভালোভাবে জোড়া লাগে, তার মানে বাইন্ডিং প্রপার্টিটা খুব ভালো হতে হবে। তাহলে বিটুমেন শুড হ্যাভ proper binding property, proper binding property with aggregate। তোমাদের ক্লাসের প্রথম থেকে আমি বলে আসি যে বিটুমেন কোনোভাবেই যেন জলের সাথে রিয়াক্ট না করে। কারণ কি, রাস্তার মধ্যে বৃষ্টি হয়, মাটির নিচের জল পাইপিংয়ের থ্রু উপরে উঠে আসে, বিভিন্নভাবে জল হচ্ছে ফ্লেক্সিবল পেভমেন্টের দুশ্মন বা ভিলেন।
তাহলে আমাকে কোনোভাবে জলের সাথে সংস্পর্শে আনা যাবে না বিটুমেনকে। তাহলে বিটুমেন জলের সংস্পর্শে তো আসবেই, তুমি তো ওটাকে মানে আটকাতে পারবে না। তাহলে কি উপায় আছে? এমন করতে হবে যাতে জলের সাথে কোনো রকম রিয়াকশান বা জলের সাথে কোনো রকম অ্যাফিনিটি বা জলের যেন সলিউবল না হয়। তাহলে সবসময় এটা মনে রাখবে, এটা কিন্তু বিটুমেন এবং টারের ডিফারেন্সেও কাজে লাগবে, যে বিটুমেন নন সলিউবল ইন ওয়াটার বা নন রিয়াক্টিভ হাইড্রোফোবিক টাইপের একটা ম্যাটেরিয়ালের কাজ করে বিটুমেন। ঠিক আছে, যে হাইড্রোফিলিক মানে কি? আকর্ষণ। ফিলিক মানে আকর্ষণ করা, ফোবিক মানে বিকর্ষণ করা। তাহলে হাইড্রোফোবিকের কাজ করে। ঠিক আছে, আচ্ছা থার্ড কি হতে পারে? একটা জিনিস তুমি জেনে রাখো, বিটুমেন যেটা আছে সেটা হচ্ছে থার্মোপ্লাস্টিক। এবার এটার মানে এটা কি? এগুলো কাজে লাগে কিন্তু পরীক্ষায়। হ্যাঁ, পরীক্ষায় যদি ফিজিক্যাল প্রপার্টিজ অফ বিটুমেন জিজ্ঞেস করে অনেকে অনেক বলে দিবে, ভুল ভাল প্রচুর বলবে, কিন্তু এই টার্মগুলো যদি তুমি ইউজ করতে পারো ইন্টারভিউতে তাহলে কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে। তাহলে কি থার্মোপ্লাস্টিক? থার্মোপ্লাস্টিক মানে কি? তুমি একটা জিনিস চিন্তা করো, থার্মোপ্লাস্টিক তার মানে টেম্পারেচারে ও প্লাস্টিসিটি শো করছে। থার্মো মানে টেম্পারেচার, তার মানে এটা কি? বিটুমেন এমন হতে হবে যেন খুব গরম দিলে গলে যায় এবং ঠান্ডা হলে শক্ত হয়ে যায়। থার্মোপ্লাস্টিক মানে হচ্ছে অন হাই হিটিং প্লাস্টিক বিহেভিয়ার মানে কি? মানে তুমি যেন টানতে পারছো, মানে ওর মধ্যে প্লাস্টিসিটি থাকে, কিন্তু এটা থার্মোপ্লাস্টিক মানে টেম্পারেচারের মাধ্যমে প্লাস্টিসিটি শো করবে। বুঝতে পারলে তো? তাহলে অন হাই হিটিং ইট বিকামস ফ্লুইড, অন কুলিং ইট বিকামস হার্ড। এটা যেন হয় বিটুমেনের ক্ষেত্রে। ঠিক আছে, আর হিটিং হাই হিটিং বলেছি, কিন্তু তুমি ভেবো না 100 ডিগ্রি সেলসিয়াসে বিটুমেন গলে যায়, তাহলে তো রাস্তা একদম শেষ হয়ে যেত। মানে বিটুমেন গলে যাচ্ছে হাই হিটিং মানে 1000 ডিগ্রি সেলসিয়াসে, অনেক বেশি তুমি যদি টেম্পারেচার দাও তাহলে যেন গলে। এটাকে থার্মোপ্লাস্টিক বলা হয়। এরকম না যে 100-200 ডিগ্রি সেলসিয়াসে গলে যাচ্ছে, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, আচ্ছা তারপরে কি আছে? এটা হচ্ছে টেম্পারেচার ইনসাসেপ্টিবিলিটি। টেম্পারেচার ইনসাসেপ্টিবিলিটি মানে কি? যেমন স্যার এখনই তো টেম্পারেচার বলে। টেম্পারেচার ইনসাসেপ্টিবিলিটি মানে হচ্ছে যে আমাদের যে রোদ আছে সেই রোদ ফ্লেক্সিবল পেভমেন্টের উপরে সবসময় পড়ে। তুমি জানো রাস্তা এখন কি পরিমাণ গরম হয়ে যাচ্ছে, হাইওয়েতে যাবে বাইক নিয়ে বা স্কুটি নিয়ে, তুমি দেখবে ওখানে প্রচুর হিট উঠছে। তাহলে ওই টেম্পারেচারে যেন সাসেপ্টেবল না হয়, ওইটুকু টেম্পারেচার যেন সাসেপ্টেবল মানে হচ্ছে কি বলবো, সাসেপ্টেবল মানে হচ্ছে মানে ওটাতে রিয়াকশান করা বা ওটাতে গলে যাওয়া, মানে সাসেপ্টেবল যেন না হয় ওটাতে। ওর সংস্পর্শে এসে যেন ও ঠিক থাকে। মানে আমি যদি সাসেপ্টেবল কোনো একটা জিনিসের তে হই, ধরো আই এম সাসেপ্টেবল টু কোল্ড ড্রিঙ্কস, তার মানে আমি কোল্ড ড্রিঙ্কস দেখলে ওটা খাওয়ার চেষ্টা করবো, মানে আমার অ্যাফিনিটি আছে টুয়ার্ডস কোল্ড ড্রিঙ্কস। আমি ইনসাসেপ্টেবল টুয়ার্ডস ধরে নাও বিরিয়ানি, তার মানে আমি বিরিয়ানি খেতে পারি না বা আমি বিরিয়ানি খাওয়ার থেকে রেজিস্ট করতে পারি। তার মানে এরও টেম্পারেচার ইনসাসেপ্টেবিলিটি থাকতে হবে, যেন টেম্পারেচারের মধ্যে এসে যেন গলে না যায়। আচ্ছা তারপরে কি হতে হবে? এর একটা প্রপার্টি আছে CH2 বা কার্বন ডাইসালফাইড, এটাতে যেন এ সলিউবল হয়, ইট ইজ সলিউবল ইন CH2। ঠিক আছে, আচ্ছা বিটুমেনের একটা খুব সুন্দর জিনিস আছে যে বিটুমেনকে কিন্তু ভালো ভিসকাস ম্যাটেরিয়াল হতে হবে। বিটুমেনের যদি ভিসকোসিটি কম হয় তাহলে খুব মুশকিল। তাহলে এটাকে কি হতে হবে? ভিসকোসিটি হাই হতে হবে, হাই ভিসকোসিটি বিটুমেনটাকে। ঠিক আছে, ভিসকোসিটি যদি বিটুমেনে না থাকে তাহলে ফ্রিকশান আসবে না। ফ্রিকশান যদি না আসে তাহলে স্কিড করে যাবে রাস্তায় গাড়ি, কারণ কি বিটুমেনটা একদম সবার উপরে থাকে, উপরের যে পেভমেন্ট লেয়ার তার মধ্যে বিটুমেন আমরা দিই, তাহলে বিটুমেনটাকে হাই ভিসকাস হতে হবে, নাহলে কিন্তু ফ্রিকশান আসবে না। ফ্রিকশান না আসলে, টায়ারে ফ্রিকশান না আসলে কিন্তু মুশকিল, স্লিপ হয়ে গেলে মুশকিল। ওই জন্য বৃষ্টি পড়লে দেখবার রাস্তা স্লিপারি হয়ে যায়। এই কয়েকটা প্রপার্টি আছে যেগুলো তোমার বিটুমেনের সম্বন্ধে জেনে রাখা উচিত। দেখে রাখো, দেখা যাচ্ছে নাকি? 14 মিনিট হয়েছে, হ্যাঁ দেখা যাচ্ছে। দেখি কিছু মিস গেল নাকি, আশা করি কিছু মিস যায়নি। না, কিছুই মিস যায়নি, মোটামুটি যা যা বলার আমার বলা হয়ে গেছে। এই হলো বিটুমেন, জেনে গেলে বিটুমেন সম্বন্ধে। এবার আমরা বিটুমেনের কিছু টেস্টিং সম্বন্ধে জানবো। আজকে 3টা টেস্টিং পড়বো, বেশি হবে না, বাকি অন্যদিন করা যাবে। ঠিক আছে, তাহলে হোয়াট আর দ্য টেস্টিং অফ বিটুমেন দেখো, খুব ইম্পর্টেন্ট কিন্তু। হ্যাঁ, সবার প্রথমে
বিটুমেনের যে গ্রেড হয়, মানে বিটুমেনকে যে চেনা যায়, বা ইন্ডেক্স প্রপার্টিজ যেটা আমরা বলি, ইন্ডেক্স প্রপার্টি মানে কি এমন প্রপার্টি যার মাধ্যমে আমরা চিনতে পারি, এমন প্রপার্টি যার মাধ্যমে চিনতে পারি সেটাকে আমরা ইন্ডেক্স প্রপার্টি বলি, এবং সেটা বিটুমেনের হচ্ছে গ্রেডের মাধ্যমে হয়ে থাকে। যেমন সে ফর এক্সাম্পল একটা গ্রেড আছে, ধরো A30 এরকম লেখা আছে। এটা লেখা থাকা মানে তুমি বিটুমেনটাকে চিনতে পারবে, শনাক্তকরণ করতে পারবে যে এটা আসাম থেকে নেওয়া এবং এর পেনিট্রেশন ভ্যালু হচ্ছে 3 মিলিমিটার। সো দিস ইজ কল্ড দ্য কী বলবো, এটাকে ইন্ডেক্স প্রপার্টি বা চেনা, আইডেন্টিফাই করার একটা প্রপার্টি, এটাকে গ্রেড অফ বিটুমেন বলা হয়। তাহলে এই গ্রেড অফ বিটুমেন আসে পেনিট্রেশন ভ্যালু থেকে। তাহলে সবার প্রথমে আমরা পড়বো হেডিং দাও পেনিট্রেশন ভ্যালু অফ বিটুমেন। প্রথমটা হচ্ছে পেনিট্রেশন, বিটুমেনের পেনিট্রেশন কীরকম। এই একটা স্ট্যান্ডার্ড, এটা তুমি এটা কী বলবো, একটা বালতি নিলে, হ্যাঁ, বা একটা স্ট্যান্ডার্ড বিকার নিলে, সেখানে তুমি কিছু বিটুমেন ভরে দিলে, দিস ইজ বিটুমেন সে ফর এক্সাম্পল, হ্যাঁ। এবার এখানে থাকবে একটা স্ট্যান্ডার্ড তোমার পেনিট্রেটার, দিস ইজ কল্ড স্ট্যান্ডার্ড পেনিট্রেটার। এই পেনিট্রেটারটাকে এরকম করে তোমাকে জাস্ট বিটুমেনের উপরে টাচ করে রেখে দিতে হবে। এই দেখো বিটুমেনের ভিতরে পেনিট্রেট করে গেল। এটা একটা স্ট্যান্ডার্ড টেম্পারেচার আছে যেটা 27 ডিগ্রি সেলসিয়াস, আমি বলে দিচ্ছি। সবার প্রথমে মনে রাখবে এই যে ম্যাটেরিয়ালটা আছে এর যে ওয়েট আছে সেই ওয়েটটা হচ্ছে 100 গ্রাম। 100 গ্রামের ম্যাটেরিয়াল, তোমাকে 5 সেকেন্ড, টাইম হচ্ছে 5 সেকেন্ড, 5 সেকেন্ড তোমাকে দেখতে হবে 5 সেকেন্ডের মধ্যে কতটা পেনিট্রেট করলো। তাহলে ধরে নাও এইটা হলো পেনিট্রেশন, এইটা হচ্ছে পেনিট্রেশন ভ্যালু। এবার এই পেনিট্রেশন ভ্যালু যাই হোক সেটাকে 0.1 মিলিমিটারে রাখা হয়। মানে হচ্ছে ধরো 80, মানে ধরো আমি তোমাকে বলছি 8 মিলিমিটার পেনিট্রেশন হলো, হতেই পারে 8 মিলিমিটার যদি পেনিট্রেশন হয় তাহলে 80, তার মানে ওর গ্রেডটা কী হবে, বিটুমেনের গ্রেড হচ্ছে 80। তাহলে মনে রাখবে 10 দিয়ে গুণ করতে হবে যদি তুমি পেনিট্রেশন থেকে গ্রেডে আসতে চাও, আর গ্রেড থেকে পেনিট্রেশনে আসতে গেলে 10 দিয়ে ভাগ করতে হবে। সে ফর এক্সাম্পল তোমাকে এরকম বললো 20 মিলিমিটার পেনিট্রেশন, বিটুমেনের গ্রেড বলো, পরীক্ষায় দেয়। লোকে কি করে ভুলে যায় যে কোনটাকে 10 দিয়ে গুণ করব, কোনটাকে 10 দিয়ে ভাগ করব। 20 মিলিমিটার পেনিট্রেশন দেখেছে, ও 2 গ্রেড দিয়ে দিল, দেখা গেল গ্রেডটা কিন্তু ভুল হয়ে গেল। হ্যাঁ, কারণ কি পেনিট্রেশন থেকে গ্রেডে আসতে গেলে 10 দিয়ে গুণ করতে হবে। সো এখানে তোমার হবে 200 গ্রেড, 200 গ্রেড। এটা খালি মনে রাখবে, পেনিট্রেশনটা কম হয়, গ্রেডটা বেশি হয়। মানে A80 যদি কোনো একটা গ্রেড থাকে, গ্রেড অফ বিটুমেন, তাহলে 8 মিলিমিটার পেনিট্রেশন হবে। এটা হচ্ছে গ্রেড আর এটা হচ্ছে পেনিট্রেশন। দেখো বুঝতে পারলে কিনা। আশা করি এটা বুঝে গেলে। তাহলে এটা কিন্তু পেনিট্রেশন ভ্যালু। তাহলে কি ওয়েট হচ্ছে 100 গ্রাম হয়, 5 সেকেন্ডের মধ্যে যতটুকু পেনিট্রেশন হচ্ছে সেটাই তুমি লক্ষ্য রাখবে। সেই পেনিট্রেশনের ভ্যালুটা তুমি নোট করবে মিলিমিটারে। সে ফর এক্সাম্পল পেনিট্রেশন হলো 5 মিলিমিটার, হতেই পারে 5 মিলিমিটার পেনিট্রেশন হয়েছে। যদি 5 মিলিমিটার পেনিট্রেশন হয় তাহলে তুমি বলবে দেখুন এর গ্রেডটা হচ্ছে 50 গ্রেড। তাহলে গ্রেড আর পেনিট্রেশনের সম্পর্কটা কিন্তু মনে রাখবে, গ্রেড ডিভাইডেড বাই 10 ইজ ইকুয়াল টু পেনিট্রেশন, অথবা পেনিট্রেশন ইন্টু 10 ইজ ইকুয়াল টু গ্রেড। মানে পেনিট্রেশন ইন্টু 10 ইজ ইকুয়াল টু গ্রেড। এই জিনিসটা তুমি মনে রাখবে, পরীক্ষার সময় কিন্তু কনফিউজ করে দিতে পারে। ধরো এটা 8 বললো, তোমাকে এটা করতে হবে। এটা ধরো তোমাকে 15 বললো, তাহলে এটা বার করতে হবে। সেই হিসাবে তুমি বার করে নিতে পারবে। এবার এখানে কিছু ব্যাপার আছে। ব্যাপার কি আছে, আমাদের পুরো ইন্ডিয়াতে পেট্রোলিয়াম বা ক্রুড অয়েল খালি আসামের কিছু জায়গাতেই পাওয়া যায়। সেই জন্য এটা একটা স্পেশাল স্ট্যাটাস দেওয়া হয়েছে। কীরকম দেখো, তুমি যদি দেখো লেখা আছে A50, তার মানে বুঝতে হবে পেনিট্রেশন 5 মিলিমিটার অফ আসাম গ্রেড। তার মানে এটা কি, আসাম থেকে এই পেট্রোলিয়ামটা, মানে পেট্রোলিয়াম থেকে বিটুমেনটা পাওয়া গেছে। যদি S40 লেখা থাকে, তুমি A বা AC পাবে, আর কিছু পাবে না।
কেন? কারণ কি ইন্ডিয়াতে আসাম ছাড়া অন্য কোথাও পাওয়া যায় না পেট্রোলিয়াম, ঠিক আছে? আসামেই কিছু কিছু জায়গায় পাওয়া যায়। S40 লেখা আছে, তার মানেটা কি? S40 মানে হচ্ছে আসাম ছাড়া অন্য যে কোনো জায়গার পেট্রোলিয়াম, মানে আদার দেন আসাম, এবং এর পেনিট্রেশন হচ্ছে 4 মিলিমিটার। পেনিট্রেশন সেমই আছে। আবার কি দেখতে পারো, কিছু কিছু জায়গায় এরকম দেখতে পারো, ধরো গ্রেড লেখা আছে, কনফিউজড হবে না, আমি সব ধরনের জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। ধরো গ্রেড লেখা আছে 80/100, এইটা আবার কি? এটা তো স্যার বলেনি। আর এটার মানে হচ্ছে যে পেনিট্রেশন ভ্যালুটা আছে সেটা 8 থেকে 10 মিলিমিটারের মধ্যে থাকবে। কি? পেনিট্রেশন ভ্যালু উইল লাই বিটুইন 8 to 10 মিলিমিটার, এটার মানে এটা দাঁড়ায়। ঠিক আছে, পেনিট্রেশন হয়ে গেল। এবার আমরা পড়ব হচ্ছে ভিসকোসিটি টেস্ট। হ্যাঁ, বিটুমেনের ভিসকোসিটি একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি। ভিসকোসিটি না থাকলে স্লিপারি হয়ে যাবে, এবং স্লিপারি হয়ে গেলে কি বলতো, স্কিড করতে থাকবে রাস্তার মধ্যে। তাহলে আমরা কি করব? ভিসকোসিটি টেস্ট। ভিসকোসিটি টেস্ট খুব সিম্পল। একটা অরিফিস মিটার নিতে হয় 3 থেকে 10 মিলি। অরিফিস মানে কি বলতো? ফুটো। অরিফিস মানেই হচ্ছে ফুটো। তাহলে কি করছে, এরকম একটা বিকার নিলাম, ঠিক আছে? এই বিকারে একটা ফুটো নিলাম, সেই ফুটোর নাম হচ্ছে অরিফিস। ফুটোর নামই অরিফিস। অরিফিস, এই অরিফিস সম্বন্ধে তোমরা ফ্লুইড মেকানিক্সে পড়ে থাকবে, অনেক বড় বড় অঙ্ক। এখন অত বড় অঙ্ক করার কোনো দরকার নেই এই মুহূর্তে। কোনো মেন্স পরীক্ষা থাকলে সে অরিফিসের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসে। তো যাই হোক, সে অরিফিস আছে, ফুটো আছে, এবং এই ফুটো দিয়ে নিচে কিছু তোমার জিনিস পড়বে। তাহলে এই অরিফিসের ডায়ামিটারটা কত? ডায়ামিটার এর রেঞ্জ আছে একটা 3 মিলিমিটার থেকে 10 মিলিমিটার। তুমি এবার বলবে এইটা আবার কেমন কথা স্যার? 3 মিলিমিটার তো একটা স্ট্যান্ডার্ড তো থাকবে, 3 থেকে 10 তো অনেক বড়। স্ট্যান্ডার্ডটা ইনস্ট্রুমেন্টের উপর ডিপেন্ড করবে। প্রত্যেকটা ইনস্ট্রুমেন্টের একটা স্ট্যান্ডার্ডাইজেশন হয়, ঠিক আছে? প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট একটা পার্টিকুলার জিনিসের স্ট্যান্ডার্ড করা থাকে, তার রেসপেক্টে সমস্ত কিছু হয়ে থাকে। তো সেই ইনস্ট্রুমেন্টে বলা থাকবে যে এর ফুটো কত, এবং সেই ফুটোর রেসপেক্টে, বা সেই ফুটো মানে কি, সেই ডায়ামিটারের রেসপেক্টে এই ইনস্ট্রুমেন্টটা স্ট্যান্ডার্ডাইজ করা আছে। এটা জেনারেলি 3 থেকে 10 মিলিমিটারের মধ্যে হয়। এবার এইখান থেকে 50 সিসি, মনে রাখবে 50 সিসি অথবা 50 মিলিলিটার বিটুমেনের এই জায়গাতে পড়তে কত সময় লাগে সেটা তোমাকে দেখতে হবে। তাহলে 50 সিসি বা 50 ml বিটুমেন উপর থেকে নিচে এই ফুটোর মাধ্যমে পড়বে, পড়তে কত সময় লাগছে? এটা হচ্ছে 25 ডিগ্রি সেলসিয়াসে স্ট্যান্ডার্ড STD, স্ট্যান্ডার্ড টেম্পারেচার। এই স্ট্যান্ডার্ড টেম্পারেচারে এই ফুটো থেকে এখানে 50 ml পড়বে। 50 ml পড়তে কত টাইম লাগছে, কত টাইম লাগছে সেটা তোমাকে দেখতে হবে। সেই টাইমের রেসপেক্টে ভিসকোসিটি স্ট্যান্ডার্ডাইজ করা আছে, মানে একটা চার্ট থাকবে যে টাইম, আর এখানে থাকবে হচ্ছে তোমার ভিসকোসিটি। তাহলে ধরো 5 সেকেন্ড লাগলো, তার জন্য কত ভিসকোসিটি, 6 সেকেন্ড লাগলো কত ভিসকোসিটি, 7 সেকেন্ড লাগলো কত ভিসকোসিটি, সব দেওয়া থাকবে। তাহলে সেই টাইমের রেসপেক্টে তুমি ভিসকোসিটি বার করতে পারবে। এই জন্যই বলছিলাম যে এইখানের অরিফিস মিটারের যে ফুটোটা আছে সেই ফুটোটা ভ্যারি করবে। 3 মিলিমিটার হলে ভ্যালুগুলো আলাদা হবে, 10 মিলিমিটারের হলে এই ভ্যালুগুলো আলাদা হবে। 10 মিলিমিটারে তাড়াতাড়ি পড়বে, তাহলে টাইমটা কম থাকবে। 3 মিলিমিটারে পড়তে দেরি হবে, তাহলে টাইমটা বেশি থাকবে, সেম ভিসকোসিটির জন্য। বুঝতে পারলে তো? মানে প্রত্যেকটা ইনস্ট্রুমেন্ট আলাদা আলাদা করে স্ট্যান্ডার্ডাইজ করা থাকে। তাহলে 3 থেকে 10 মানে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। যদি 3 হয় তাহলে ফুটোটা ছোট, তাহলে জল পড়তে বা বিটুমেন পড়তে সময় লাগবে, তাহলে এই টাইমের রেসপেক্টে ভিসকোসিটির ভ্যালু অন্যরকম হবে। আর যদি 10 থাকে তাহলে ফুটোটা বড়, তাড়াতাড়ি পড়বে, তাহলে তার টাইমের রেসপেক্টে ভিসকোসিটি ভ্যালু আলাদা হবে। তাহলে যে ফুটো, যে ইনস্ট্রুমেন্ট দেওয়া আছে সেই ইনস্ট্রুমেন্টের একটা চার্ট থাকবে, সেই চার্টে সেই ফুটোর রেসপেক্টে স্ট্যান্ডার্ডাইজ করা আছে এই ভিসকোসিটিকে। এইভাবে তুমি বার করতে পারবে। তুমি বারে দেখে নিলে যে 10 সেকেন্ড সময় লাগলো, তাহলে 10 সেকেন্ডের রেসপেক্টে কত পয়েস আছে ভিসকোসিটি, ভিসকোসিটির CGS ইউনিট পয়েস, তো এই পয়েস কত আছে তুমি জেনে গেলে, ব্যস্ত হয়ে গেল। এই হচ্ছে ভিসকোসিটির ব্যাপার। হ্যাঁ, একটা পরীক্ষায় কোশ্চেন আসে যে এই ইনস্ট্রুমেন্টটার নাম কি, যে ইনস্ট্রুমেন্টের মাধ্যমে ভিসকোসিটি টেস্ট করা হয়? ফিউরোল ভিসকোমিটার। এটা হচ্ছে স্ট্যান্ডার্ড ভিসকোসিটি ইউনিটের নাম, ফিউরোল। ঠিক আছে, ফিউরোল ভিসকোমিটার, এর মাধ্যমে আমরা ভিসকোসিটি টেস্ট করি। যদি পরীক্ষায় তো MCQ কোশ্চেন বলে দিল স্ট্যান্ডার্ড ভিসকোসিটি টেস্ট করার যন্ত্রের নাম কি, তো তুমি বলে ফিউরোল ভিসকোমিটারের মাধ্যমে আমরা বার করি। আচ্ছা, তাহলে আমাদের পেনিট্রেশন টেস্ট হয়ে গেল, আমাদের ভিসকোসিটি টেস্ট হয়ে গেল। আর একটা আমরা পড়বো ডাক্টালিটি পড়ে নিই। তাই ডাক্টালিটি পড়ে শেষ করি, ফ্ল্যাশ পয়েন্ট পাওয়ার পয়েন্ট অন্য দিন পড়বো। এবার দেখো ডাক্টালিটি। ডাক্টালিটি মানে কি?
বিটুমেনটাকে হতে হবে ডাকটাইল, বুঝলা? কীরকম জিনিস আমি দেখাচ্ছি। এই টেস্টগুলো বেসিক্যালি তোমরা কিন্তু সবাই ল্যাবে করে থাকবে, বিটেকে। ডিপ্লোমাতে করানো হয় কি না আমি জানি না, যদি না হয়ে থাকে তাহলে ইউটিউবে একবার সার্চ করে দেখে নিতে পারো। তুমি যদি ভিসকোসিটি টেস্ট অফ বিটুমেন লেখো, তুমি ইউটিউবে পেয়ে যাবে, ঠিক আছে? ডাক্টারি টেস্ট অফ বিটুমেন লেখো, পেয়ে যাবে। আমরা এগুলো সব ল্যাবে করেছিলাম আমাদের কলেজে, যদিও মনে থাকে না অত। এরকম একটা ব্রিকেট আছে, ঠিক আছে? এখানে এরকম একটা ব্রিকেট থাকে, এই যে যন্ত্রটা বানিয়েছে বা এটা বিটুমেনেরই তৈরি, বিটুমেন ব্রিকেট। এই ব্রিকেটটার যে সাইজ আছে সেটা হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার, বুঝতে পারলে? এবার 1 সেন্টিমিটার স্কোয়ার মানে তুমি ভেবো না কিন্তু সার্কেল হবে, এটা রাউন্ড মানে স্কোয়ার শেপ হয়। তার মানে তুমি বলতে পারো 10 মিলিমিটার ইন্টু 10 মিলিমিটার, অথবা 1 সেন্টিমিটার ইন্টু 1 সেন্টিমিটার। মানে তুমি তো ভাবতে পারো যে সার্কুলার হতে পারে। আমি বললাম 1 সেন্টিমিটার স্কোয়ার, মানে তুমি ভাবতে পারো সার্কুলার, কিন্তু সার্কুলার না, এটা মানে স্কোয়ার শেপের হয়, ঠিক আছে? এর ক্রস সেকশনটা হচ্ছে 1 সেন্টিমিটার স্কোয়ার, 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার। এবার এটাকে টানা হবে, টানার একটা রেট আছে, সেই রেটটা কি? 5 মিলিমিটার পার মিনিট, এই রেটে টানা হবে, ঠিক আছে? টানার পরে কি কি হচ্ছে দেখো, ব্রিকেটটাকে আবার আঁকাচ্ছি আমি। এই দিকে তো সেমি থাকবে, অতটা হবে না। এদিকটা ধরো এরকম হয়ে গেল, ভেঙে গেল, আর এদিকটা এরকম চলে গেল। আর এদিকে ব্রিকেটটা আছে, তাহলে টানার পরে আলটিমেটলি এরকম করে গিয়ে ও ভেঙে গেল। তাহলে ওর পেনিট্রেশন ভ্যালুটা কী হবে, সরি ডাক্টিলিটি কত হবে? এখান থেকে এতটা, এতটা হচ্ছে ডাক্টিলিটি। বুঝতে পারলে কি না বলো? কি কি বললাম? এর একটা রেট আছে যেটা 5 মিলিমিটার পার মিনিট, এই রেটে টানবে, একটা রেট আছে। তুমি বেশি টানলে তো আগে ছিঁড়ে যাবে, এই রেটে টানতে হবে। 1 সেন্টিমিটার স্কোয়ারের ব্রিকেট বানাতে হবে, মানে স্কোয়ার হবে 1 ইন্টু 1 সেন্টিমিটার বা 10 মিলিমিটার 10 মিলিমিটার করে এই রেটে টানবে। টানার পর দেখবে কতটা গিয়ে ও ভেঙে গেল। যখন ও ছিঁড়ে গেল তাহলে ওটাই ওর ডাক্টিলিটি। এই ডাক্টিলিটির ভ্যালু কিন্তু মনে রাখতে হবে, পরীক্ষায় আসে। স্ট্যান্ডার্ড বা ISI এ বলা আছে, ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড যেটা আছে সেখানে বলা আছে যে 45 গ্রেড বা তার উপর যদি গ্রেড হয়, 45, 55, 65, 75 তার উপরের যদি গ্রেড হয়, তাহলে এই বিটুমিনের যে ডাক্টিলিটি আছে সেটা যেন মিনিমাম 75 সেন্টিমিটার হয়, মিনিমাম 75 সেন্টিমিটার। এটা খালি মনে রাখবে যে 45 গ্রেড এবং তার উপরের বিটুমেন যদি থাকে, তার যে পেনিট্রেশন, সরি তার যে ডাক্টিলিটি হবে সেটা যেন 75 সেন্টিমিটার হয় মিনিমাম, তার বেশি হলে ভালো, ঠিক আছে? আচ্ছা, এবার ডাক্টিলিটির ইউনিটটা কি? সেন্টিমিটার। মানে তোমাকে যদি বলে যে ডাক্টিলিটি অফ বিটুমেন, ধরো লেখা আছে 90, তোমাকে এটা ইন্টারপ্রিটেশন করতে বললো। ইন্টারভিউতে কোশ্চেন দিল, তোমাকে ইন্টারভিউতে কোশ্চেন দিল যে ডাক্টিলিটি অফ বিটুমেন ইজ 90, এটা তুমি ইন্টারপ্রিট করো। 3 টাইপের ছেলে হবে। প্রথম টাইপের ছেলে বলবে স্যার আমি জানি না, বলে দিল। সেকেন্ড টাইপের যে ছেলে আছে যারা অল্প মার্কস পাবে তারা বলবে স্যার দেখুন ডাক্টিলিটি অফ বিটুমেন 90 মানে এই বিটুমেনের ডাক্টিলিটি হচ্ছে 90 সেন্টিমিটার। সেকেন্ড টাইপ। যারা সুপার ভালো স্টুডেন্ট, যারা বুঝে পড়েছে এবং যারা জানে যে কীভাবে প্রেজেন্টেশন দিতে হয় বা মানে রিপ্রেজেন্ট কী করে করতে হয় জিনিসগুলোকে, তারা কি বলবে জানো? যে একটা বিটুমেনের ব্রিকেট যার সাইজ হচ্ছে 10 মিলিমিটার 10 মিলিমিটার, তাকে যদি 5 মিলিমিটার পার মিনিট রেটে আমি টানি তাহলে ও 90 সেন্টিমিটারে গিয়ে ছিঁড়ে যাবে। এইটা হচ্ছে এর ডাক্টিলিটি অফ বিটুমেন 90-র ইন্টারপ্রিটেশন। তাহলে তুমি কোন টাইপ অফ স্টুডেন্ট হবে সেটা তুমি জেনে নাও। আবার বলছি, কি বলবে? একটা ব্রিকেট বানালাম বিটুমেন দিয়ে, যার সাইজ হচ্ছে 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার, সেটা যদি আমি 5 মিলিমিটার পার মিনিট রেটে টানি তাহলে সেটা 90 সেন্টিমিটার যাওয়ার পরে ছিঁড়ে যাবে বা ভেঙে যাবে। এটা হলো ডাক্টিলিটি অফ বিটুমেন 90-র ইন্টারপ্রিটেশন। বলো বুঝলে কি না? এমন কিছু হাইফাই জিনিস না, আশা করি সবই বুঝে গেছো। তাহলে আজকে এইখানেই শেষ করি। আজকে অনেক কথা আমি তোমাদের বললাম, যেগুলো আমার ক্লাস যারা দেখছে না তারা হয়তো জানতে পারছে না। ক্লাসের মাঝে মাঝে এগুলো আমি বলতেই থাকি, খুব ইম্পর্টেন্ট, কিন্তু জানার ইচ্ছাটা রাখবে, ঠিক আছে? ধরো তুমি হাইওয়েটা সমস্ত কিছু পড়ে ফেললে,
তোমার মোটামুটি আইএস মাস্টার্স বা মেডিজির বই থেকে তুমি হাইওয়ে পড়ে ফেলেছো, বা আমার ক্লাস করে ফেলেছো, বা যেখান থেকে তুমি পড়ো সেখান থেকে তুমি পড়ে ফেলেছো। তারপরেও কোশ্চেন করবে হাইওয়ের, দেখবে 1000 ঘন্টা আটকাচ্ছে। তখন তুমি আরও প্র্যাকটিস করবে, জানতে পারবে, ওই জানা এবং তারপরে আবার থিওরিটা পড়বে, দেখবে আরও অনেক কিছু জানতে পারছো। ঠিক আছে, এরকম করতে 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 নলেজ লেভেল কিন্তু বাড়বে। আর এখন কি হচ্ছে, এইভাবে করে করেই সবার ছেলেপেলে নলেজ লেভেল বেড়ে গেছে, বাড়তে বাড়তে এমন জায়গায় দাঁড়িয়ে গেছে যে ছোট বা অল্প নলেজ নিয়ে পরীক্ষায় বসলে তুমি হাওয়া লাগাতে পারবে না। ঠিক আছে, মানে এক্সাম ক্লিয়ার করা তো দূরের কথা, 30-40 নম্বরের কাট অফের থেকে গ্যাপ থেকে যাবে তোমার, এরকম অবস্থা হয়ে গেছে। ঠিক আছে, এবং যত দিন যাবে তত কনসেপ্ট আলাদা জিনিস আসতেই থাকবে। তুমি সেন্ট্রাল লেভেলের একটা এক্সাম দাও, এসএসসি সিজিএল হোক, ইএসসি হোক, গেট হোক, তুমি বুঝতে পারবে তুমি কত পিছিয়ে আছো। অত কঠিন কোশ্চেন ছাড়ো, তুমি ডিএফসিসিআইএল ছোটো ছোটো এক্সামগুলোই দাও না, তুমি দেখবে কত পিছিয়ে আছে। হাইলি কনসেপচুয়াল কোশ্চেন এখন হচ্ছে, হ্যাঁ, স্টেটও আস্তে আস্তে ধরছে কিন্তু সেই প্যাটার্নটা। অতএব বি কেয়ারফুল এবং ভালো করে পড়ার চেষ্টা করো, এবং ক্ষুধার ইচ্ছে মানে জানার ইচ্ছাটা তুমি বাড়াতে থাকো। ঠিক আছে, চলো, অল দ্য বেস্ট। আজকে এইটুকুই থাক, নেক্সট দিন আমি আবার তোমাদের বাকিটা করাবো। আচ্ছা, আমার একটা জিনিস ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করবে। সেটা হচ্ছে যে রেটটা ছিল, সেই রেটটা হচ্ছে 5 সেন্টিমিটার পার মিনিট। 5 মিলিমিটার পার মিনিট বলেছিলাম যে রেটে টানতে হবে, সেটা 5 সেন্টিমিটার পার মিনিট, মিলিমিটার না, এটা মনে রাখো। ঠিক আছে, ডাক্তারলিতে যে রেটে আমি টানতে বলেছিলাম তোমাকে, সেটা 5 মিলিমিটার পার মিনিট বলেছিলাম, ওটা 5 সেন্টিমিটার পার মিনিট হবে, করে নিও ঠিক।